নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। মোহাম্মদ ইউনূস কি বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়ে গেলেন? ভোটের মাত্র 3 দিন আগে আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি। সময়টা যেন কাকতালীয় নয়, বরং গভীর কৌশলের একটা ইঙ্গিত বলতে পারেন। 1% শুল্ক কমেছে, 20 থেকে 19 সংখ্যাটা ছোট, কিন্তু তার রাজনৈতিক এবং অর্থনৈতিক বার্তা বড়। তৈরি পোশাক রপ্তানিতে ভারতকে টেক্কা দেওয়ার স্বপ্ন দেখছে ঢাকা, কিন্তু এই সামান্য ছাড়ের বিনিময়ে 6,000-এর বেশি মার্কিন পণ্যে শুল্ক শূন্য করার প্রতিশ্রুতি কি খুব বেশি মূল্য দিতে হলো না বাংলাদেশকে? বাজার খুলে দিয়ে রাজস্বের ছাপ, দেশীয় শিল্পের প্রতিযোগিতার ঝড়, সব মিলিয়ে এই চুক্তি কি সত্যি সাফল্য, নাকি ভবিষ্যতের বড় ঝুঁকির শুরু হয়ে গেল বাংলাদেশের জন্য? সেই প্রশ্নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ভোটের ঠিক 3 দিন আগে আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করলো মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, সেটা নিছক একটা বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, এটা নিঃসন্দেহে রাজনৈতিক এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। কাগজে কলমে দেখলে মনে হবে বড় সাফল্য। বাংলাদেশি পণ্যে আমেরিকার অতিরিক্ত শুল্ক 20% থেকে কমে 19% হয়েছে, মাত্র 1% কমেছে। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে এই 1% কমা ভবিষ্যতে ভারতকে টক্কর দেওয়ার ক্ষেত্রে ঢাকার পক্ষে বড় সুবিধা হয়ে দাঁড়াতে পারে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, এই 1% বিনিময়ে বাংলাদেশকে কি কি ছাড় দিতে হলো? সেটা কি বাংলাদেশের পক্ষে ভালো হবে, নাকি ভবিষ্যতে বাংলাদেশকে কপাল চাপড়াতে হবে? চুক্তি অনুযায়ী 6,000-এরও বেশি মার্কিন পণ্যে আমদানি শুল্ক শূন্য করতে রাজি হয়েছে ঢাকা। তার মধ্যে প্রায় 4,500 পণ্যের চুক্তি কার্যকর হওয়ার দিন থেকেই কোনো শুল্ক নেওয়া যাবে না। বাকি 2,210 ধরনের পণ্যে ধাপে ধাপে শুল্ক প্রত্যাহার করতে হবে। অর্থাৎ আমেরিকার বিপুল পরিমাণ পণ্য প্রায় বিনা বাধায় বাংলাদেশি বাজারে ঢুকে পড়বে। এর ফলে দেশীয় শিল্প কতটা চাপের মুখে পড়বে, সেটা এখনই বড় প্রশ্ন উঠে যাচ্ছে। এবং প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার তারা কি একটু বাড়াবাড়ি করে ফেললো না? এখানেই শেষ নয়, 1,538 ধরনের পণ্যে প্রথম দিন থেকেই 50% শুল্ক কমাতে হবে এবং 4 বছরের মধ্যে পুরো শুল্ক শূন্য করতে হবে। আরও 672 ধরনের পণ্যের ক্ষেত্রে একইভাবে প্রথমে অর্ধেক কমিয়ে পরবর্তী 9 বছরের বাকি অর্ধেক তুলে দিতে হবে। অর্থাৎ দীর্ঘমেয়াদে মার্কিন পণ্যের জন্য বাংলাদেশের বাজারে কার্যত পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে। উপরন্তু মার্কিন পণ্যর ওপর সব ধরনের অশুল্ক বাধা সরাতে হবে এবং এমন ব্যবস্থাও নিশ্চিত করতে হবে যাতে অন্য কোনো দেশের সঙ্গে প্রতিযোগিতায় আমেরিকা পিছিয়ে না পড়ে। এটা কার্যত এক বিশেষ সুবিধার অবস্থান। তার বদলে আমেরিকা কি দিল বাংলাদেশকে? মাত্র 1% শুল্ক কমানো। যদিও 1,638 ধরনের বাংলাদেশি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে না এবং স্বাভাবিক আমদানি শুল্কই কার্যকর থাকবে, তবুও সামগ্রিক হিসাব করলে ছাড়ের পাল্লা যে বাংলাদেশের দিকেই বেশি ভারী তা অস্বীকার করা বাংলাদেশের মানুষজনের কাছে কঠিন হয়ে গেল। আর সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে রাজস্ব আদায়ে। পরিসংখ্যান বলছে, আমেরিকা থেকে আমদানিকৃত পণ্য থেকে বাংলাদেশের যে রাজস্ব আসে তার 38% আসে আমদানি শুল্ক থেকে। গত অর্থবর্ষে $250 কোটি পণ্য আমদানি করে 762 কোটি টাকা শুল্ক আদায় হয়েছে। এখন যদি অধিকাংশ পণ্যের শুল্ক শূন্য বা অর্ধেক হয়ে যায়, তাহলে সেই আদায়ের বড় অংশে ঘাটতি পড়বে। যদিও ভ্যাট, অগ্রিম কর বা অগ্রিম আয়কর নেওয়া যাবে আগের মতোই, তবু সরাসরি শুল্ক থেকে যে আয়টা হতো সেটা কমে যাওয়ায় বাজেটের চাপ পড়া স্বাভাবিক। এবং এই ঘটনার জন্য মোহাম্মদ ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন যে সরকার, তা কি সত্যি বাড়াবাড়ি করে ফেলেনি? আমার মনে হয় এই চুক্তি মূলত রপ্তানি প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশল। ইউনূস সরকার বুঝে গেছে, বৈশ্বিক বাজারে, বিশেষ করে আমেরিকার বাজারে তৈরি পোশাকের লড়াইয়ে সামান্য শুল্কের ব্যবধানও বড় প্রভাব ফেলতে পারে। তাই রাজনৈতিক ঝুঁকি নিয়েই বাজার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাবটা কি হবে? দেশীয় শিল্প কি টিকতে পারবে? রাজস্ব ঘাটতি কিভাবে সামাল দেওয়া হবে? আর আমেরিকার ওপর
নির্ভরতা কতটা বাড়বে, এইসব প্রশ্নের উত্তর অবশ্য ভবিষ্যতই দেবে। তবে স্বাভাবিকভাবে ওপর থেকে দেখলে মনে হচ্ছে যদি একাংশ উপকার হয় বাংলাদেশের, তো 10% ক্ষতির দিকে। সব মিলিয়ে এই চুক্তি শুধু বাণিজ্য নয়, বাংলাদেশের অর্থনীতি এবং কূটনীতির ভবিষ্যৎ দিক নির্দেশও অনেকটাই নির্ধারণ করে দিতে পারবে। এখন দেখার এই 1% সাফল্য শেষ পর্যন্ত কতটা লাভ আর কতটা চাপ বয়ে আনতে পারে বাংলাদেশের কাছে। সব দিক হিসাব করে দেখলে আমার মনে হয় এই চুক্তিকে শুধুই কূটনৈতিক সাফল্য বলে চালিয়ে দেওয়া খুবই সহজ, কিন্তু বাস্তবটা বুঝতে হবে। কিন্তু বাস্তবটা এত সরল নয়। 1% শুল্ক কমানোর সামনে, মানে 1% শুল্ক কমানোকে সামনে রেখে যে বিপুল ছাড় দেওয়া হলো, সেটা দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনীতিকে কতটা স্থিতিশীল রাখবে তা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। আমার চোখে বিষয়টা অনেকটা এমন, একটু তাৎক্ষণিক স্বস্তির জন্য ভবিষ্যতের বড় দায় কাঁধে তুলে নেওয়া হলো। প্রথমে যদি রাজস্বের কথা বলি, আমেরিকা থেকে আমদানিকৃত পণ্য বাংলাদেশের যে আয় হতো তার বড় অংশই আসতো আমদানি শুল্ক থেকে। এখন যদি 6,000-এর বেশি পণ্যের শুল্ক শূন্য বা ধাপে ধাপে শূন্য হয়ে যায়, তাহলে সরকারের আয়ের একটা নিশ্চিত উৎস কমে যাবে। এটা বাস্তব, এটা আপনাকে স্বীকার করতেই হবে যে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে এটাই হতে চলেছে। হ্যাঁ, ভ্যাট বা অন্য কর থাকবে, কিন্তু শুল্কের 38% ছেড়ে দেওয়া কোনো ছোটখাটো বিষয় নয়। বাংলাদেশের মতো একটা ছোট দেশের কাছে এটা সত্যি মানা খুবই কঠিন হয়ে পড়বে, ভবিষ্যতে খুবই চাপের। বাজেটে ঘাটতি তৈরি হলে তার বোঝা শেষ পর্যন্ত কে বইবে? সেই সাধারণ মানুষ, বাংলাদেশের পাবলিক। হয় অন্য খাতে কর বাড়বে, নয়তো উন্নয়ন খাতে কাটছাট হবে। দুটোই সাধারণ নাগরিকের উপর চাপ বাড়াবে। আর দ্বিতীয় বড় প্রশ্ন দেশীয় শিল্প নিয়ে। যখন বিদেশি পণ্য প্রায় বিনা বাধায় বাজারে ঢুকে পড়বে, তখন স্থানীয় উৎপাদকদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এটা তো স্বাভাবিক হতে চলেছে, বিশেষ করে যদি মার্কিন পণ্যের মান এবং ব্র্যান্ডিং আর প্রযুক্তিগত সুবিধা বেশি থাকে, তাহলে বাংলাদেশের ছোট এবং মাঝারি শিল্পগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। শুধু আমদানি বাড়লেই তো আর উন্নতি হবে না। নিজস্ব উৎপাদনশীলতা, কর্মসংস্থান আর শিল্পের শক্ত ভিতরাই তো আসল। যদি দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কর্মসংস্থানেও প্রভাব পড়বে। আর কর্মসংস্থান কমা মানেই সামাজিক অস্থিরতার ঝুঁকি বাড়বে। বাংলাদেশকে এই দিন হয়তো খুব তাড়াতাড়ি দেখতে হতে পারে। আমার আরেকটা আশঙ্কা নির্ভরতা নিয়ে। এই চুক্তির মাধ্যমে আমেরিকার জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হয়েছে। অশুল্ক বাধা সরানো, প্রতিযোগিতায় অন্য দেশের তুলনায় সুবিধা দেওয়া, এসবের মানে হলো একটি দেশের জন্য বাজারকে প্রায় আলাদা করে সাজানো হলো। এতে করে অর্থনৈতিক নীতি প্রণয়নে বাংলাদেশের স্বাধীনতা কিছুটা হলেও আটকে গেল, সংকুচিত হয়ে পড়ল। ভবিষ্যতে যদি আমেরিকা আরো শর্ত চাপায়, তখন কি হবে? আর আমেরিকাকে বিশ্বাস আছে কি, যেখানে ডোনাল্ড ট্রাম্প সেই দেশকে নেতৃত্ব দিচ্ছে, সেই দেশকে কি বিশ্বাস করা যাবে? ভবিষ্যতে যে তারা শর্ত চাপাবে না, কি গ্যারান্টি আছে? আর যখন চাপাবে, তখন বাংলাদেশের অবস্থাটা কেমন হবে? একবার দরজা পুরোপুরি খুলে দিলে দরজাটা বন্ধ করা কিন্তু বাংলাদেশের পক্ষে খুব কঠিন হয়ে যাবে, যখন প্রতিপক্ষ দেশ আমেরিকা। এটা মাথায় রাখতে হবে। অবশ্য যারা সমর্থক তারা অবশ্যই বলবেন যে রপ্তানিতে লাভ হবে। তৈরি পোশাক শিল্পে 1% শুল্ক কমা মানে বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা। ভারত বা অন্য প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে প্রতিযোগিতায় সামান্য ব্যবধানও অনেকখানি গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে প্রশ্ন হলো, এই লাভটা কি নিশ্চিত হবে? আর যদি হয়ও, সেই অতিরিক্ত রপ্তানি থেকে যে আয়টা আসবে, তা কি রাজস্ব ঘাটতি আর দেশীয় শিল্পের সম্ভাব্য ক্ষতির ভারসাম্য রক্ষা করতে আদৌ পারবে? অর্থনীতিতে সবকিছুর একটা সুযোগ ব্যয় থাকে। এক জায়গায় সুবিধা মানেই অন্য কোথাও চাপ বাড়বে। আরো একটা দিক আছে, সেটা হচ্ছে সময়ের প্রশ্ন। ভোটের ঠিক আগে এই চুক্তি চূড়ান্ত হওয়া নিছক কাকতালীয় কি? রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য বড় আন্তর্জাতিক চুক্তি ব্যবহার করা নতুন কিছু নয়, কিন্তু অর্থনৈতিক নীতি যদি রাজনৈতিক প্রয়োজনে তাড়াহুড়ো করে নেওয়া হয়, তাহলে তার দীর্ঘমেয়াদী ফল ভোগ করতে হয় পুরো দেশবাসীকে, পুরো দেশকে। দেশের সাধারণ মানুষের উপর চাপ পড়বে। একটা অন্তর্বর্তী সরকারের নেওয়া এমন বড় সিদ্ধান্ত ভবিষ্যতে নির্বাচিত সরকারের হাতকেও বেঁধে দিতে পারে। তাই ভোটের আগে, বাংলাদেশের নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার তারা একটু তাড়াহুড়ো করে ফেললো নাকি? আমার কাছে বিষয়টা অনেকটা অসম লেনদেনের মতো হয়ে গেল।
একদিকে বাজার প্রায় পুরো খুলে দেওয়া, অন্যদিকে মাত্র 1% শুল্ক ছাড়। কূটনৈতিকভাবে এটাকে হয়তো উইন উইন বলা যায়, কিন্তু বাস্তবে শক্তিশালী অর্থনীতির দেশ আর তুলনামূলক দুর্বল অর্থনীতির দেশের মধ্যে সমঝোতা কখনো পুরোপুরি সমান হয় না। অতীতেও হয়নি, এখনো হচ্ছে না, পরেও হবে না। শক্তিশালী পক্ষ সাধারণত বেশি সুবিধা আদায় করে, এখানে সেই ছবিটা স্পষ্ট। আর সবচেয়ে বড় কথা, অর্থনীতি শুধু সংখ্যার খেলা নয়, এটা মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, সামাজিক স্থিতিশীলতার সঙ্গে জড়িয়ে আছে। যদি আমদানি বেড়ে যায় আর দেশীয় উৎপাদন কমে, তাহলে বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়বে, এটা স্বাভাবিক। ডলারের চাহিদা বাড়লে মুদ্রার মানও প্রভাবিত হতে পারে। মূল্যবৃদ্ধি হলে তার ধাক্কা সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছে যাবে। ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জন্য সেই পথটাই কি করে দিয়ে গেল? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমি বলছি না যে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি করা উচিত নয় বা উচিত হয়নি। বিশ্বায়নের যুগে সম্পূর্ণ বন্ধ দরজা নীতি বাস্তবসম্মত নয়, কিন্তু দরজা খোলারও একটা কৌশল থাকে। নিজস্ব শিল্পকে শক্তিশালী করে ধাপে ধাপে সুরক্ষা রেখে এগোতে হয়। এখানে মনে হচ্ছে ছাড়ের পরিমাণ এত বেশি যে ঝুঁকির দিকটাই ভারী হয়ে গেল, মনে হচ্ছে না? সব মিলিয়ে এই চুক্তি স্বল্প মেয়াদে রাজনৈতিক এবং কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরা হলেও দীর্ঘমেয়াদে এটা বাংলাদেশের অর্থনীতিকে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে পারে। যদি রাজস্ব ঘাটতি বাড়ে, দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয় আর আমেরিকার উপর নির্ভরতা বেড়ে যায়, তাহলে সত্যি এটা 1% লাভ, কিন্তু অনেক শতাংশের ক্ষতি হয়ে দাঁড়াতে পারে। ইতিহাস বলবে সিদ্ধান্তটা কতটা বিচক্ষণ ছিল, কিন্তু আজকের দৃষ্টিতে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ আছে। বাংলাদেশ খুব একটা অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ এমনটা মোটেও নয়। চুক্তিটা যেটা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং পাকিস্তান আমেরিকার সঙ্গে, সেটা কিন্তু ভাবতে হবে। আমেরিকা কখন কি শর্ত চাপাবে বাংলাদেশ বুঝতেও পারবে না। আর ওই যে প্রথমেই বললাম, যে দরজা একবার খুলে যায় আমেরিকার জন্য, সেই দরজা বন্ধ করা বাংলাদেশের পক্ষে কিন্তু খুব শক্ত হবে ভবিষ্যতে।